সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব সংলাপ উত্তর রাজনীতি, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই জন্য আমরা স্টুডিওতে তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, সঙ্গে আরও আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমি জনাব এটিইউ তাজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা সর্বশেষ সংলাপ গতকাল যেটি অনুষ্ঠিত হয়েছে, সকালবেলা জাতীয় পার্টি এবং বিকেলে আওয়ামী লীগের সাথে সংলাপের মাধ্যমে এই সংলাপ রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শেষ হয়েছে। এই সংলাপ নিয়ে এক ধরনের আলোচনা আছে। বলা হচ্ছে যে সংলাপ কতটুকু সফল, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক দর্শক শ্রোতা দেশ বিদেশে যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, নির্বাচন কমিশন রাজনৈতিক সংলাপ করেছে। 39টা নিবন্ধিতের মধ্যে 28টা গিয়েছে, বাকিরা যায় নাই। তার মধ্যে থেকে জাতীয় পার্টি কালকে গিয়েছিল। সেই যাওয়ার পক্ষ থেকে আমাদের দলের মহাসচিবের নেতৃত্বে একটা টিম গিয়ে আমাদের দল আমরা কি মনে করি আগামী নির্বাচনী ব্যবস্থা সবকিছু নিয়ে 8টি একটি দফার মতো আমরা একটা লিখিত দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনাদের কাছেও আছে। তার মধ্যে একটি হলো ইভিএমে ভোট আমরা চাচ্ছি না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। 2, ভোটাররা সুষ্ঠুভাবে নির্বাচন জন্য 8টি বিভাগে 8 দিনে ভোট ব্যবস্থা করার জন্য, যেটা ইন্ডিয়াতে করে। 3, কমিশনের আইনের 126 অনুচ্ছেদ যেটা আছে সেটাতে বলা আছে নির্বাচন শিডিউল ডিক্লেয়ারের পরে নির্বাচন কমিশনকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ তাদের কর্তব্য সাহায্য করা, যদি না করে তাহলে সেখানে লেখা নাই কি সাজা আছে। আমরা বলেছি এইটা অ্যাড করার জন্য, যদি না করে তাহলে এই সাজাটা বলা ক্লিয়ারলি নিয়ে একটা ধারা তৈরি করা। নাম্বার 4 হলো ভোটের অনুপাতিক হারে আসনের প্রস্তাব করেছি আমরা, যে একটা আসনে 1 লক্ষ ভোট পাইলো আর একটা আসনে 5 পাইলো, কিন্তু বা 20 পাইলো, ওইটা হিসাব করে কতজন এমপি হয়। যেটা আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা জানি যে না, আমি বলে দিচ্ছি যে সংলাপ উত্তর রাজনীতিটা নিয়ে যদি একটু কথা বলি। আমি সবাই জানে না, আমি 4টা বলে ফেলছি, জানে না 8টা। অনেকে আজকে প্রশ্ন করছে কোনগুলো, জাতি অনেক কিছু জানতে পারবে। ভোটের সময় নির্দেশনা না মানলে আইন শৃঙ্খলা বাহিনীকে মানে যথাযথ নির্বাচন কমিশনে তাদের জন্য আইনি করতে পারে, এখন সেটা পারে না, এটা লিখতে হয় মন্ত্রণালয়ে। আমরা বলেছি এটা চেঞ্জ করার জন্য। 6 নম্বরে বলেছি খরচ বাবদ 25 থেকে 50 লক্ষ টাকা নিয়ে যেতে। 7 বলেছি ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড বিলের জন্য মানুষের প্রার্থিতা যে বাতিল হয় ওটার মানে চেঞ্জ করার জন্য। কারণ 8 বছর আগে ইলেকট্রিকের 100 টাকা বাকি ছিল, জানে না, দেখা গেছে এটার জন্য ওরা নির্বাচন কমিশন। মানে আমি যদি সংক্ষেপে একটু বলি যে 8 দফার মধ্যে মূলত বাকি যেগুলো আছে, একটা দফা বাকি আছে, শেষ করে ফেলি, না হলে তো মিসকনসেপশন, মানে বুঝবে না এটা কি। প্লিজ প্লিজ। 8টা হলো সরকারি কর্মচারীরা যাদের অবসর হওয়ার পরে 3 বছর পরে নির্বাচন করার কথা, সেটাতে আমরা বলেছি যারা আবার চুক্তিভিত্তিক নিয়োগ হবেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনার মালিকানাধীন, সরকারের মালিকানাধীন এবং বিভিন্ন প্রতিষ্ঠান যে চুক্তিভিত্তিক ওনাদের নির্বাচন 3 বছর পরে করতে পারবেন না, এটা আইন করা। ওভারঅল এই সিস্টেমটা আমরা আমাদের দল হিসাবে, বিরোধী দল সংসদের হিসাবে, একটা রাজনৈতিক স্টেক হোল্ডার হিসাবে আমরা আমাদের প্রস্তাব তুলে ধরেছি জাতির স্বার্থে। আমরা বলেছি এই নির্বাচন ব্যবস্থা ঠিক নির্বাচন কমিশন আন্ডারে একা করা সম্ভব নয়, পারবেও না। আমরা 14, 18টাও বলেছি আমরা, এবং নির্বাচন কমিশন বলেছেন যে 14, 18টা একটা বিতর্কিত নির্বাচন। উনি তো আগে আরো বলেছেন যে নির্বাচন ব্যবস্থা পচে গেছে 14, 18 যদি হিসাবে নেওয়া যায়। উনি আরো বলেছেন যে বিএনপি যদি না আসে তাহলে নির্বাচন ফেয়ার হবে না। পরে বলছেন কে আসবে না আসবে সেটা না। ওভারঅল সিচুয়েশনটা হলো বিএনপি কি সেই আপনার সংলাপটাবে যায় নাই, একটা বৃহত্তর স্টেক হোল্ডার তার বাইরে। আমরা বলেছি সবাইকে নিয়ে যদি নির্বাচনের ব্যবস্থা তৈরি করা যায় তাহলে দেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রস্তাব হবে। দ্বিতীয়, আমরা বলেছি সরকার, এই সরকার হোক আর যেই সরকার হয়, রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থেকে কোনো নির্বাচন সুষ্ঠু করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না যদি আইনের বিদ্যমান পরিবর্তনগুলো না হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা যে আমরা বলেছেন, আমাদের মহাসচিব বলেছেন যে স্বরাষ্ট্র, সংস্থাপন, স্থানীয় সরকার এবং প্রতিরক্ষায় 4টি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণিত ইলেকশনের জন্য
ক্ষমতার যদি নির্বাচন কমিশনের হাতে না দেওয়া হয় তাহলে নির্বাচন সুষ্ঠু করার জন্য সম্ভব না। রিটার্নিং অফিসারও নির্বাচন কমিশন থেকে দিতে হবে, নট ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ। আসবো আপনার কাছে। আমি একটু জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছ থেকে যাই। নির্বাচন সংলাপ উত্তর যে রাজনীতিটা হচ্ছে এখন, রাজনীতি বলতে যে আলোচনাটা হচ্ছে সেটা হলো এই সংলাপের সাকসেস নিয়ে, পাশাপাশি সংলাপে গিয়ে যে রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য নিয়ে কথা এসছে। আমি যদি জাতীয় পার্টির মহাসচিবের একটি বক্তব্য আজকে পত্রিকায় যেটি এসছে যদি আমি কোট করি, উনি এরকম বলেছেন যে মহাসচিব মুজিবুল হক চুন্নুর বলছেন যে ব্যালটের আগের দিন, উনি ব্যালট পেপারটা নির্বাচনী কেন্দ্রে আগের দিন না পাঠিয়ে উপজেলায় রাখতে বলছে এবং তারপরে সকালবেলা কেন্দ্রে পাঠাতে কথা বলতে গিয়ে উনি বলছেন রাতে কিন্তু কাজটা হয় মানে আমরাই করেছি। কি বলবো, এটা হয়, কি বলবেন? আপনাকে ধন্যবাদ। এই শব্দটা এই আলোচনার প্রথম আলোতে এসছে। আলোচনার শুরুতেই শোকের মাস আগস্টের এই দিনে আমি বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধুর পরিবার এই জাতির জন্য আত্মাহুতি দিয়েছিলেন, তাদের সকলের বিধেয়ী আত্মার শান্তি কামনা করছি। আসলে রাজনীতি হচ্ছে একটি আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশন। সেই জায়গা মূলত আমরা রাখতে পারিনি। কেন রাখতে পারিনি তার বিস্তর ব্যাখ্যা আছে এবং এক এক রাজনৈতিক দল এক একভাবে ব্যাখ্যা দেন, এক এক ব্যক্তি এক এক রকম ব্যাখ্যা দেন। এটিও তাজ রহমান যে কথাগুলো বলেছেন, গতকালকে জাতীয় পার্টির সাথে নির্বাচন কমিশনের যে সংলাপ হয়েছিল, সংলাপে তারা 8 দফা প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনার তিনি দর্শকদের সামনে তুলে ধরেছেন। ইতিমধ্যে আমরা এগুলো জেনে ফেলেছি, কিন্তু সংকটটা কোথায়? এক কথা সবাই বলবেন, উত্তর দেবেন, যে পক্ষেই হোক না কেন, আস্থার সংকট। তাহলে এই সংকটটা কেন তৈরি হলো, কবে থেকে তৈরি হলো, কিভাবে তৈরি হলো? আমি নির্বাচন কমিশনের কথা যদি বলিও, এই নির্বাচন কমিশন তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে নির্বাচন কমিশন ছিল এবং 1977 সালে 30 মে জিয়াউর রহমান সাহেব হানা ভোট করেছিলেন, তখনও নির্বাচন কমিশন ছিল। 1978 সালে 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, জিয়াউর রহমান সাহেব নিজে সরকারি চাকরিরত অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, তখনও নির্বাচন কমিশন ছিল। এবং 79 সালের পার্লামেন্ট ইলেকশনের কথা আমরা জানি, তখনও নির্বাচন কমিশন ছিল। 2014, 2018 সবসময় নির্বাচন কমিশন ছিল। তা এই যে নির্বাচন কমিশন যেগুলো নিয়ে কথাবার্তাগুলো বলা হচ্ছে, সবাই আমরা আমাদের নিজেদের মতো করেই কথা বলি। তা কেন বলছেন? এখানে জাতীয় পার্টি এক কথা বলেছেন, আওয়ামী লীগ এক কথা বলেছেন, এগুলো তো আর আমি আমার মতন করে বা নির্বাচন কমিশনের কথা আমার মতন করে মিস্টার কাঞ্চন, আমি ওই অর্থে বলি নাই, আমি আবারও একটু উল্লেখ করি। এই যে নির্বাচন ব্যবস্থাপনার যে ত্রুটি, তার ব্যাখ্যাটা করতে যে এক এক রাজনৈতিক দল এক রকম ব্যাখ্যা করেন, এক এক সময় এক এক ব্যাখ্যা দেন, কিন্তু মূল সংকটটা হচ্ছে আস্থার সংকট। এটা সবাই স্বীকার করবেন। এখন কেন আস্থা সংকট তৈরি হলো, তার তো ঐতিহাসিক অনেকগুলো কারণ রয়েছে। আমি যদি এখন বলি, এই যে আগস্ট মাস বাঙালি জাতির জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছে, প্রেক্ষাপট ঘুরিয়ে দিয়েছে। আপনি যদি 1975 সালে 15ই আগস্টের এরকম বঙ্গবন্ধু সপরিবার হত্যাকাণ্ড না হলো, কিংবা আরও বেশ কয়েক বছর পরে 2004 সালে 21শে আগস্টের জন্য ওপরে যে ঘটনা যদি আলোচনা করি, অত আলোচনা বিস্তারিত দরকার নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে যে হামলা হয়েছিল এবং এতজন মানুষ যে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হলেন, সেই ঘটনাগুলো কিন্তু একটা ক্ষত তৈরি করেছে। আমি বলতে চাচ্ছি, এই আগস্ট ক্লিয়ার আমাদের অনেক পরিবর্তনের জায়গা তৈরি করেছে এবং নেতিবাচক পরিবর্তন করেছে, আস্থার সংকটের জায়গা তৈরি করেছে, বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি করেছে। একটু শুনে আসি,
ব্যারিস্টার কায়সার কামাল, আমরা আলোচনা করছিলাম নির্বাচন, আপনারা সংলাপে যাননি। যদি সংক্ষেপে আমরা বলি যে সংলাপে বর্জন করে আসলে কি আপনাদের কি মানে ফায়দা হলো, কি বলতে চাইলেন জাতির কাছে? ধন্যবাদ জনাব অ্যাঙ্কর, আজকে আমাকে অর্জন কি হবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। সেই সাথে আজকে আছেন বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং জগন্নাথ হলের নির্বাচিত ভিপি আওয়ামী লীগের নেতা, যদিও উনি এখন স্বাচ্ছন্দ্য বোধ করেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচয় দিতে, বাট আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জাস্ট তারপরে দর্শকদের উদ্দেশ্যে আর কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র দলের কর্মী ছিলাম তখন তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা। হ্যাঁ, আর পাশাপাশি আছেন আমাদের ডক্টর তাজ সাহেব সহ এবং এনটিভির দর্শক যারা আছেন, আসসালামু আলাইকুম। আসলে দাদা যে কথা দিয়ে শুরু করেছেন, আমি যদি এর একটু আগে চলে যেতে চাই, ধরেন স্বাধীনতা উত্তর বাংলাদেশের আমাদের স্বাধীনতার মূল স্পিরিটটা কি ছিল, কেন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিলেন? স্বাধীনতার মূল স্পিরিটটাই ছিল গণতন্ত্র। আমার কথা আমি বলবো বাক স্বাধীনতা, এরকম অনেক বিষয় আছে। তো স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম যে নির্বাচন হয়, নির্বাচন কমিশনের প্রেক্ষাপটটা উনি শুধু বিএনপি সময়েরটা এনেছেন 79-78, বাট এর আগে খন্দকার মুশতাক সাহেবের ব্যালট বাক্স যে কুমিল্লা থেকে হেলিকপ্টার করে ঢাকায় এনে ঘোষণা করা হয়েছিল, সেটা কিন্তু তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দ্বারা গঠিত নির্বাচন কমিশন দ্বারাই হয়েছিল। তারপরে প্রেক্ষাপটে আমি এত কিছু যাব না, দাদা যেহেতু এনেছেন আমি একটু দাদাকে আবার একটু স্মরণ করিয়ে দিলাম। ওনারা যখন নেতা, আমরা তখন কর্মী, সেই জন্য আর কি, যে আমরা যদি বলি স্বাধীনতার ইতিহাসটা বা আমাদের নির্বাচন কমিশনের ইতিহাসটা আগাগোড়াই বলা ভালো। দাদা রাজনৈতিক বিশ্লেষক। যাই হোক, বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে নির্বাচন কমিশন যে আলোচনা বা যা শুরু করছে, এটা একটা সিম্পলি যদি বলেন এক কথায়, ইট ইজ একটা তামাশা। নির্বাচন কমিশন কেন বলছেন? আমি আসছি, একটা সংকট তো তৈরি হয়েছে নির্বাচন নিয়ে, বলছি সেই সংকট উত্তরণের জন্য তো নির্বাচন কমিশনের এক ধরনের চেষ্টা তো থাকতে হবে। না না, নির্বাচন কমিশন তো সাংবিধানিকভাবে একটা স্বাধীন, বাট আপনি দেখেন 2008, 14, 18 এই যে কয়েকটা নির্বাচন কমিশন, ইট ইজ সিম্পলি আ রাবার স্ট্যাম্প। এটা ঠুটু জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের, স্বাধীন নির্বাচন কমিশনের যে গার্ডস, তাদের যে সাংবিধানিক অধিকার চর্চা তো নাই, ওনারা সেটাকে ভ্লুণ্ঠিত করছেন। আমাদের যে সাংবিধানিক স্পিরিটটা আছে, আইনের যে বাধ্যবাধকতাটা আছে, সেইটাকে ওনারা অবজ্ঞা করছেন। এই জন্য আমি বলি এটা একটা তামাশা। আরেকটা প্রহসনের নির্বাচন কিভাবে আয়োজন করা যায়, সেইটার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সবাইকে নিয়ে একত্রে বসছেন, বসে একটা প্রেক্ষাপট তৈরি করছেন। ইটস এ সিম্পলি আ রাবার স্ট্যাম্প, ছোট জগন্নাথ। তাদের নিজস্ব কোনো কিছু নেই। ওই তাজভাই যে কথাটা বললেন, আজকে এক কথা বলে কালকে এক কথা বলে, না, সেটা তো রাজনৈতিক দলগুলোর সাথে যদি একটা ঐক্যমতে পৌঁছানো যায় কোনো সংলাপের মাধ্যমে অথবা আলোচনা অন্য কোনো পন্থায়, সেই প্রচেষ্টাকে আমরা কি একদম রাবার স্ট্যাম্প, ছোট জগন্নাথ, এটা কি বলতে পারি? অফকোর্স আমরা বলতে পারি। আমরা কেন বলতে পারবো না? 2018 নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম। আমি 2018 পেরেছেন কিনা 2018 নির্বাচন নিয়ে ওনাদেরও বক্তব্য আছে, ওনাদেরও কথা আছে, ওনারাও বলেছেন যে সহযোগী যারা তারা হবেন না। দাদা 2018 সহযোগী যারা ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব সাহেব স্পষ্টভাবে বলেছেন যে আমরা জানি সবকিছু। মানে তারা তো মহাজোটের একটা অংশ, দে আর পার্ট অফ দিস। মানে আমাদের বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম কালো রাত, সেই রাতের একটা পার্ট ওনারা। এবং দেখেন, খুব অনেস্ট একটা কনফেশন, উই ওয়েলকাম জাতীয় পার্টির মহাসচিব যে কথাটা বলেছেন, সত্যটা উনি স্বীকার করেছেন। তার মানে কি, সারা জাতি, সারা দেশ আজকে অপেক্ষা করছে একটা নির্বাচনের জন্য। আর সেই নির্বাচন তখনই হবে, সেই নির্বাচন কমিশন তখনই আস্থার জায়গা সৃষ্টি হবে যখন আমরা একটা পর্যায়ে রাজনৈতিকভাবে যেতে পারবো। দেখুন, আমাকে একটা মিনিট সময় দেন। বাংলাদেশের যে আজকের এই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সাম্প্রতিক কালের কোনো প্রেক্ষাপট না।
ইটস স্টার্টেড ফ্রম 2011। জনাব কায়সার কামাল, আপনার কথা শেষ করলে আমি একটু জি, আমি আর 1 মিনিট লাগবে। এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান যখন সুপ্রিম কোর্ট বাতিল করলো, এবং দেখেন আমি একটু জাস্ট সবার মাইন্ডটা রিফ্রেশ করার জন্য, কারণ সংকটের শুরু কিন্তু ওই জায়গাটাতেই। কিন্তু বলা হচ্ছে আওয়ামী লীগের অভিযোগ হচ্ছে সংকটের শুরু হলো KM হাসানকে আপনারা মানে তত্ত্বাবধায়ক সরকারের চিফ করার যে মানে প্রচেষ্টা নিয়ে এসেছিলেন বয়স বাড়িয়ে, সেখান থেকে। না, সেই সুবিধা তো এখন সমস্ত বিচারকরা পাচ্ছেন। এটা ছিল একটা পলিটিক্যাল প্রপাগান্ডা এবং কনস্পিরেসি। আমি যেটাতে আসতেছি, জি প্লিজ। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে 8 জন অ্যামিকাস কিউরি নিয়োগ করলেন। সেখানে 7 জনেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার জন্য মতামত দিলেন। যে 7 জন মাননীয় বিচারপতি ছিলেন, 3 জনেই মতামত দিলেন তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য। ইভেন তৎকালীন সময়ে যে শর্ট জাজমেন্টটা পাস করা হয়েছিল, জাস্টিস খায়রুল হক সাহেব, উনি ওনার ওই জাজমেন্টে বলে দিলেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান বিরোধী হলেও জাতীয় স্বার্থে আরো 2টা নির্বাচন হতে পারে বা হওয়া উচিত। উনি 10ই মে 2011 সনে জাজমেন্টটা দিলেন। তারপর 16 মাস পরে উনি পূর্ণাঙ্গ জাজমেন্টে গিয়ে এই যে শর্ট জাজমেন্টে যে কথাটা বলেছিলেন সেটা বেমালুম ভুলে গেলেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার জাজমেন্টটাই ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ জাজমেন্টটার কোনো কার্যকারিতা নাই। 16 DLR সুন্দরভাবে দেয়া আছে, কোনো বিচারক অবসর গ্রহণের পরে যদি জাজমেন্ট লেখেন, সেই জাজমেন্টে কোনো কার্যকারিতা নাই। আজকে দেশের সমস্ত ক্রাইসিস হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিচার ব্যবস্থা। ওই আলোচনা গেলে অনেক লম্বা হবে, কিন্তু আপনার তো মূলে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে ওখান থেকে কিন্তু ফ্লাডগেট ওপেন হয়েছে। এই যে ব্যাংক ডাকাতি, হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে, পাচার হয়েছে, ঋণ খেলাপি হয়েছে, আজকে বিদ্যুতের এই অবস্থা, দেশের সর্বক্ষেত্রে প্রাতিষ্ঠানগুলো যে ভঙ্গুর, আজকে দেশ যে অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে, সবকিছুর মূলে কিন্তু 2011 সনের সেই 10ই মে তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টা ছিল সেটা। ইভেন দেখেন পার্লামেন্টের যে অধিবেশন ছিল, পার্লামেন্টারি কমিটি হয়েছিল, আপনি যদি ওই তৎকালীন সময়ের হ্যান্ডসার্ট দেখেন, ওখানে কিন্তু আওয়ামী লীগের নেতারাও চায়নি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এক ব্যক্তির কারণে বিলুপ হয়েছে। আমারও কথা আছে, আসবো। আমার মনে হয় যে আমরা যদি একটু এই পয়েন্টে থাকি, নিশ্চয়ই আপনার কোনো কথা থাকলে বলবেন, আমি একটু শুনে আসি তাজ রহমানের কাছ থেকে। দেখেন এই নির্বাচন ব্যবস্থা, না আমি যদি একটু বলি যে আপনাদের মহাসচিব যে কথাটা বললেন, এটি নিয়ে কিন্তু আজকে ব্যাপক আলোচনা, দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এক, ওবায়দুল কাদেরের কথা, 2 এই মানে জাপা মহাসচিবের কথায়। এই যে যদি আইনের ভাষায় যদি বলি যে এই 164 যে দিলেন উনি করলেন না, আমাদের কি আসলে মহাসচিবের যে বক্তব্যটা আপনি দেখেছেন টিভিতে বা পত্রিকাতে আপনি দেখেছেন, উনি বলেছেন আমরাও তো সেটা অস্বীকার করে কিছু নেই, 14-18-তে ইরেগুলারিটিজ হয়েছে, যেটা দ্যাট কোট কেম ফ্রম হিম ক্লিয়ারলি, যে এটাতে আমরা উই আর পার্ট অফ দ্যাট। উনি স্বীকার করে নিয়েছেন আমরা সেটার পার্ট। কিন্তু 18 নির্বাচনে কিন্তু বিএনপিও পার্ট অফ দ্যাট। 7 মেম্বার পার্লামেন্ট ফ্রম দ্য বিএনপি, দে আর পার্ট অফ দ্যাট। এই ইলেকশন যদি আমরা স্বীকার করে নেই যে দেয়ার ইজ এ ইরেগুলারিটি, বিএনপি হচ্ছে মেম্বার পার্লামেন্ট এই সংসদে আছে, তারাও পার্ট অফ দ্যাট। আওয়ামী লীগ ইজ ম্যাসিভ স্টেক হোল্ডার, এখানে ড্রাইভিং সিটে বসেছিল, বাকি আমরা যারা ছিলাম পার্ট অফ দ্যাট। এটা স্বীকার করে নিয়েছেন মহাসচিব, এটাতে ছিল। এইটা বন্ধ করা কিভাবে যায় সেটা আলোচনা করেছেন। আমি এবার আসি নির্বাচন ব্যবস্থা নিয়ে। এই দেশে 3বার সংশোধনী হয়েছে, 3টা সংশোধনী হয়েছে। কেন? রাজনৈতিক দলে এক কারণে বিশ্বাস করতে পারি না আমরা, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি। 91-এ আপনারা কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টটা নিয়ে আসলেন, 3 জোটের রূপরেখায় হোসেন মোরশেদকে পদত্যাগ করা হলো, জাস্টিস শাহাবুদ্দিনরে নিয়ে আসলেন। সংবিধানে কোনো আইন ছিল না, কোনো ধারা ছিল না, আপনারা ইন্টারিম একটা নিলেন ন্যাশনাল কনসেনসাস বলে, সেটাতে নিয়ে এসে বসাইলেন। তাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য একাদশ সংশোধনী হলো, রাইট? তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, একাদশ সংশোধনী বৈধ করার জন্য বিচারপতি পৃথিবীর কোনো ইতিহাসে কোনো প্রধান বিচারপতি আবার ফিরে তার পদে যায় নাই, আমি খুঁজে পাই নাই, লয়ার আছেন জানি না। তারপরে আবার এই সংশোধনীটা আপনার বাতিল করে দেওয়া হলো, আবার সেটা 13শ সংশোধনী 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংসদে 96-এ মার্চে আবার রিইনস্টেট করলো বিএনপি আন্দোলনের মুখে। দেন अगेन পার্লামেন্টের থেকে দিয়ে আপিলের ডিভিশনে নিয়ে হাইকোর্টের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট আপনার 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শেষ করা হলো। এখন আমরা রাজনৈতিক দলগুলা নির্বাচন ব্যবস্থাটা এখনো 50টা বছরে ঠিক করতে পারলাম না, কাকে বিশ্বাস করব, কিভাবে সৃষ্টি হলো। আলোচনা করলাম একটা আইন করার জন্য, সরকার একটা আইন করলো, থ্যাংক ইউ, কিন্তু সেই আইনটা পর্যন্ত সর্বজনীন করা সম্ভব হলো না। আমরা বলেছিলাম
যে এই আইনে যে সার্চ কমিটি করা হচ্ছে সেখানে 3 জন প্রধান সরকারি ট্রেজারি ব্রাঞ্চ থেকে একজন, প্রধান বিরোধী দল সংসদে যে থাকবে সারা জীবন তা থেকে একজন, তৃতীয় বৃহত্তম বিরোধী দল থেকে একজন, এই 3 জন নিয়ে যদি সার্চ কমিটিতে বসান তাহলে কাকে নমিনি করা হচ্ছে 10 জনের মধ্যে আমরা জানতে পারবো। সেই জিনিসটা কিন্তু সরকার করলো না। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপি ক্ষমতায় যখন ছিল এই নির্বাচনী ব্যবস্থার প্রশ্নবিদ্ধ করেছিল মাগুরারটা, আমাদের 88 নির্বাচনেও আপনার প্রশ্নবিদ্ধ আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে 14 যে নির্বাচন প্রশ্ন, 18 প্রশ্ন আছে। এটা অস্বীকার করেন যদি আপনি, জাতি আমাদেরকে মনে করবে আমরা মনে হয় জাতিকে মনে করছি জাতি কিছু বুঝে না, জাতি সব বুঝে। এই সেইটা স্বীকার করে নিয়ে 88, 96, 15ই ফেব্রুয়ারি এটা জাস্টিফাই আবার করলে হবে না। 14, 3টা ইলেকশন, 18 নিয়ে আমরা একটা জায়গায় বসে আগামী নির্বাচনগুলা কোন ফর্মুলায় হবে, কিভাবে ফ্রি ফেয়ার ক্রেডিবল হবে, কিভাবে রেফারি ভূমিকা হবে, কিভাবে লাইন্সম্যানের ভূমিকা হবে, সেইটাতে যদি না যাই নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে ফিক্স করতে পারবেন না। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে তাদের লাগবে, যারা রাষ্ট্রের সংলাপের বাইরে আছে তাদের লাগবে, আমরা স্টেক হোল্ডার আছি এদেশে আমাদের লাগবে। ছোট ছোট রাজনৈতিক দলগুলো সবাইকে বসে যদি আপনি এক জায়গায় না নিয়ে আসতে পারেন না, কিন্তু বলাই তো হচ্ছে আস্থার সংকট। আস্থার সংকট তো হবেই। শুনেন, আজকে যে জায়গায় আওয়ামী লীগ আছে এই জায়গায় যদি বিএনপি থাকতো, আওয়ামী লীগ কিন্তু বিএনপির অধীনে নির্বাচনে যেত না। এর কারণটা হলো আস্থার সংকট। একটা ফিয়ার আছে, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় ছাড়তে চায় না। আমাদের এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বেশি এফেক্টিভলি আমাদের দেশে এটা তো আছে। আপনি 30-32 বছর আগে পানি তো অনেক গড়িয়ে গিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় এরশাদকে সরালেন, জাতীয় পার্টিকে সরালেন, আপনি ক্ষমতায় কেন সরালেন না? নির্বাচন ব্যবস্থা ঠিক নাই, সুশাসন নাই। সেই নির্বাচনের জন্য তাদের অংশীদারিত্ব বিগেস্ট স্টেক হোল্ডার আজকে বলতেছে বাংলাদেশে এরশাদের এই নাম তো গন্ধই নাই, 1000 গুণ বেশি এখন হচ্ছে যেটা হচ্ছে। একটু শুনি, অনেক বিষয় আসছে আমার মনে হয় আপনি অনেকগুলো বিষয় আসবেই, আলোচনা করতে গেলে অনেকগুলো বিষয় আসবে, অনেক পুরনো কথাও আসবে। আর আমি তো বলি যে ইতিহাস হচ্ছে অতীতের সাথে বর্তমানের কথোপকথন। এই কথোপকথনটাও আমাদের জন্য প্রয়োজন, আমাদের নিজেদের শিক্ষা নেওয়ার জন্য প্রয়োজন, বোঝার জন্য প্রয়োজন। অতি সম্প্রতি একটি বই বেরিয়েছে অমর্ত্য সেনের, তার নিজের আত্মজীবনী, সেটা বাংলায় বেরিয়েছে, আগে ইংরেজিতে বেরিয়েছিল। বইটার নাম জগৎ কুঠির, কারণ জগৎ কুঠির নামে তাদের ওয়ারিতে বাড়ি ছিল, সেই বইয়ের নাম ঢাকার ওয়ারি। তা সেই বইয়ের ভূমিকায় অমর্ত্য সেন লিখছেন যে 3 লাইনে একটা বিষয় তিনি লিখছেন যে আলবেরুনি লিখেছেন যে ভারতীয় গণিত খুবই উৎকর্ষ, খুবই উৎকৃষ্ট, কিন্তু এখানে মননশীল মানুষের ভিতরে একটা বিলক্ষণ একটা গুণ সবসময় দেখা যায়, যারা কোনো কিছুই জানেন না সেই বিষয়ের ওপরে অনর্গল বলে যেতে পারেন। তা আমরা কিন্তু যারা আলোচনায় সবাই অংশগ্রহণ করি আমরা কিন্তু অনর্গল বলে যেতে পারি। এখন জানি কি জানি না সেটা নিয়ে আলোচনা আমি এই মুহূর্তে করব না, আর করাটা আমার জন্য শোভন হবে না। আমি একটু ছোট করে বলি, আজ থেকে 32 বছর আগে যে কথাটা এটিও তাজ রহমান তুললেন, হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে একটা দিক খুলে গেল। সেই দিক কি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে আমরা কাজে লাগিয়েছি? এটিও তাজ রহমান বললেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা আসলো না, ওটা ছিল অস্থায়ী সরকার। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন না, অস্থায়ী সরকার ছিলেন। পরপর 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা 3 জোটা রূপলেখায় উল্লেখ ছিল। সেটাও তো মানা হয়নি। সেইটের আমি সেই জায়গায় আসছি কাঞ্চন ভাই, আমি যদি ভুল করে থাকি আপনি সংশোধন করে দেবেন। সেই 3 জোটের রূপরেখায় যা যা ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যদি হাইলাইট করি ওটি আসবে, পরপর 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইবে। কিন্তু আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা নিয়ে আপনি মানতে চাননি। আপনি 91 সালে রাষ্ট্র ক্ষমতায় যে বিএনপি বেমালউল ভুলে গেলেন। 15 ফেব্রুয়ারির মতন নির্বাচন একটি বাংলাদেশে অনুষ্ঠিত হলো। এই প্রেক্ষাপটে কিন্তু ওই পুরনো সেই ইতিহাস নিয়ে আবার সামনের দিকে চলে আসলো। তখন বাংলাদেশের জাতীয় ঐক্য হয়েছিল। আমরা জাতীয় ঐক্যের কথা বলি না, এটা জাতীয় ঐক্য হয়েছিল। কি জাতীয় ঐক্য? বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকার এই দলটি ছাড়া সব দল একত্রিত হয়ে গেছিল, এবং সেই প্রেক্ষাপটে কিন্তু পার্লামেন্টে বাধ্য হয় বিএনপি তখন এই তত্ত্বাবধায়ক সরকারের বিলটা আনতে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ওই পদ্ধতির মধ্যে দিয়ে এসেছে। আমি দ্রুত শেষ করছি। এখন এর পরবর্তীতে
নির্বাচন হলো কয়েকটি, 3টি নির্বাচন পর পর তত্ত্বাবধায়ক হলো। 96 সালে নির্বাচন হলো তত্ত্বাবধায়ক প্রথম, তারপর 2001, তারপর 2008। আমার মূল আলোচনা আমি মূল আলোচনা চলে আসছি, আমি জায়গায় আসছি। আমি এই সংকটের জায়গাটা তৈরি বলছি এখানে। কায়সার কামাল ভাই খুব চমৎকারভাবে একটা কথা উল্লেখ করেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল করার মধ্য দিয়ে সংকটের শুরু। এই কারণে আমি এই ভূমিকার জায়গাটা আনলাম। আমি সেই কারণে আমি দুঃখিত, আমি একটু কথা বাড়িয়ে ফেললাম চারিদিকে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, এটা যে সংসদীয় যে কমিটি হয়েছিল, যেটা উল্লেখ করলেন কায়সার কামাল ভাই, সেখানে সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, আমাদের সকলের স্মরণে আছে, এবং সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন এটার কো চেয়ারম্যান। সেখানে আজকের যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তার সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই দলটি ওই কমিটির কাছে যে তাদের বক্তব্য দিয়ে এসেছিল, সেই বক্তব্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা রাখার পক্ষে ছিল, এটা খুব স্পষ্ট। কিন্তু হ্যাঁ, কিন্তু যখন জজ সাহেবরা বললেন তারা এই দায়িত্বটি নেবেন না, কারণ হচ্ছে ওই যে তাজ ভাই এবং আপনিও যে প্রসঙ্গটি একটু উল্লেখ করলেন, বিচারপতি কে এম হাসানকে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, তখন কিন্তু সংকটের জায়গাটা তৈরি হয়েছে, খেয়াল করতে পারবেন। এবং তার পরবর্তীতে আমাদের প্রিয় শিক্ষক ইয়াজউদ্দিন স্যার যখন রাষ্ট্রপতি ছিলেন, তিনি আর একটি বড় মহা ভুল করে ফেললেন, একটা ভয়ঙ্কর ভুল। সেটা হচ্ছে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা 58 ঘ ধারার যে কার্যকরিতা রয়েছে এবং তার যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অবল্লাভ করে গেলেন। অবল্লাভ করে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী এবং বিচারপতি হামিদুল হক তাদেরকে ওভারটেক করে ইয়াজউদ্দিন স্যার নিজেই তত্ত্বাবধায়ক প্রধান হয়ে গেলেন। সুভাষ সিংহ রায়, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিব। আমি একটু 1 মিনিটে আমি শেষ করেছি এই যে প্রসঙ্গটি। এখন আমাদের এই সংকটের যে ভয়ঙ্করতা আমরা কিন্তু টের পাচ্ছি। এর মধ্যে কায়সার কামাল ভাই একটা কথা বলেছেন 73 সালের নির্বাচন প্রসঙ্গ নিয়ে। শেষ করি। আমি কিন্তু অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাই না। যেমন বঙ্গবন্ধু 1972 সালে 10 জানুয়ারি দেশে ফিরে আসার পর মাত্র 10 মাসের মধ্যে একটা প্রতিবিপ্লবী রাজনৈতিক দল গঠন করতে হবে, এটা আমার মাথায় কিন্তু কখনো ঢোকেনি। আমি উত্তর খুঁজে পাইনি। আমি অনেক ইতিহাস চর্চা করেছি। আমি একটা জায়গাটা শেষ করি। এখন আপনি বললেন কায়সার কামাল ভাই শর্ট জাজমেন্ট, উনি আইনের মানুষ, আমি আইনের মানুষ না। জাজমেন্টে শর্ট এবং লং বলতে কিছু নাই বলে আমি জানি। এখন ওখানে বলা হয়েছিল, তাও যদি ধরে নিই কায়সার কামাল ভাইয়ের কথায়, ওখানে বলা হয়েছিল আরো 2 বার সংসদ নির্বাচন হতে পারে যদি সংসদ সদস্যরা চান, তাই তো? এই যদি সংসদ সদস্যরা চান, আজ থেকে 8 বছর আগে 2014 সালের নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি টেলিফোন করে এই সংলাপের আহ্বান জানিয়েছিলেন। তখন তিনি যে কাঁচা বাংলা শুনেছেন, দেশবাসী তার মনে। আমি আসবো আপনার কাছে। আমার আলোচনা, আমার সাবজেক্ট আর থাকলো না। দাদা যে কথাটা বলেছেন, দাদা অত্যন্ত প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব, মানে ফ্যান্টাস্টিক উনি বলেন, মানে আমাদের সমসাময়িক ছাত্র রাজনীতির জন্য উনি একটা উদাহরণ, যে কারণে কিন্তু সবগুলা বিষয় স্তরে স্তরে আনেন। যেমন উনি বলেছেন যে কিভাবে এটা হলো 72-এ, ঠিক আমরাও বুঝি না, স্বাধীনতা উত্তর প্রজন্মের যারা আছি, যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই গণতন্ত্র 4 বছরের মাথায় 75 সালের 25শে জানুয়ারি 1 মিনিটের মাধ্যমে বাকশাল পরিণত হয়ে গেল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল, সমস্ত পত্রিকা বন্ধ হয়ে গেল। সেটা আমরাও জানতে পারি না, দাদাদের কাছ থেকে আমরা শিখতে চাই সে সমস্ত বিষয়ে। দাদা যে কথাটা বললেন যে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে, আলোচনার প্রসঙ্গে, বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা হয়েছিল কিন্তু 14 নির্বাচনের আগে। এর আগেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ্ত করা হয়েছিল পার্লামেন্টের মাধ্যমে। 2011 সনে যখন জাজমেন্ট হলো, 2011 সনে 10ই মে জাজমেন্ট হলো, 17ই মে খায়রুল হক সাহেব চলে গেলেন অবসরে। 16 মাস পরে উনি জাজমেন্ট দিয়েছেন। দাদার জ্ঞাতার্থে বলি, যারা আইনের ছাত্র সবাই জানেন, শর্ট জাজমেন্ট ইজ বাইন্ডিং। শর্ট জাজমেন্ট হলো যে
প্রথম দিন যখন জাজমেন্টটা ঘোষণা করা হয় সমস্ত কিছু মানে কয়েক শত পৃষ্ঠা থাকে, ওইটা তো আর পরে শোনানো হয় না। এটাতে আমি বলছি একটা জাজমেন্টের দুইটা পার্ট থাকে, একটা হলো রেশিও ডিসাইডেন্ডি, এটা ছিল রেশিও ডিসাইডেন্ডি, অর্থাৎ যেটা মানতে বাধ্য পার্লামেন্টকে দিয়েছে। এবং দাদার ভাষ্যমতে পার্লামেন্টের সবাই কিন্তু চেয়েছিলেন, হ্যান্ডসারটা যদি দেখি তত্ত্বাবধায়ক সরকার চাই, কিন্তু আনফরচুনেটলি যিনি চান সারা জীবন আমি ক্ষমতায়, যিনি চান সবসময় আমার দল ক্ষমতা থাকবে, আমি এককভাবে দেশ চালাবো, হয়তোবা উনি চাননি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা থাকুক। দাদা আরেকটা কথা বলেন 96 সালে আন্দোলনের কথা, জামাত শিবিরকে নিয়ে এক মঞ্চে কিন্তু বসেছিলেন। হ্যাঁ, তো সেই প্রেক্ষাপটটা আমরা না গেলাম। আমরা শুধু একটা কথাই বলবো যে এই দেশের বর্তমান যে সংকট, আজকে দেশ একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। আমরা চাই না শ্রীলঙ্কার মতো আমাদের দেশ হোক, এই দেশ আমার দেশ, আমি স্বাধীনতা উত্তর প্রজন্মের একজন নাগরিক, আমি চাই আমার দেশ উন্নত দেশ হোক। সবাই যদি আমরা সেটা চাই, আমার বিশ্বাস আজকে যারা শুনছেন সকলে এই প্রজন্মের মানুষ চাই আমরা একটা উন্নত দেশ, গণতান্ত্রিক দেশ। এবং সেইটাকে করার জন্য একটা মাত্র বিকল্প রাস্তা আছে, সেটা হলো বর্তমান যে অবৈধ শাসক আছে তার পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্দলীয় একটা সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা এবং তাদের মাধ্যমে একটা নির্বাচন কমিশন করা, যে কমিশনের প্রতি জাতীয় পার্টির আস্থা থাকবে, সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলের আস্থা থাকবে, এবং তখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু গতকালকে সংলাপে বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন সেটা বলছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার হিসেবে উল্লেখ করেছেন। হ্যাঁ, উনার তো এটাই বলা স্বাভাবিক। আর কি বলেন আপনি, উনি এটা বলবেন না? কারণ উনার তো চাই সারা জীবন মন্ত্রী থাকতে, উনি জানেন উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সো কেন আমি মন্ত্রিত্বটা লস করবো এই কথাটা না বলে উনি এই জন্যই বলেন পাস্ট অ্যান্ড ক্লোজ, বিকজ উনি চান সারা জীবন মন্ত্রী থাকতে। আমি একটা কথা বলি, পাস্ট অ্যান্ড ক্লোজ কিন্তু না, ডক্ট্রিন অফ নেসেসিটি বলতে একটা কথা আছে। ডক্ট্রিন অফ নেসেসিটি হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আপনি যেমন 91 সনে হয়েছিল ঠিক তেমন এখনো করতে পারে। আরেকটা বিষয়, সেই ঐক্যমতে তো রাজনৈতিক দলগুলো তো মানে আসতে পারছে না। আইনের মধ্যে সুযোগ আছে, কিন্তু আপনার 16 মাস পরে যে জাজমেন্টটা হয়েছিল আইনের দৃষ্টিতে সেই জাজমেন্টটা কিন্তু অবৈধ, তারপরেও কিন্তু রিভিউ করা হয়নি এখন পর্যন্ত। অতএব উই হ্যাভ অ্যাম্পল অপরচুনিটি to establish the caretaker government within the purview of law and constitution. But রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, রাষ্ট্রীয় ঘোড়া যারা চালাচ্ছেন, তারা চাচ্ছেন ক্ষমতাকে চিরস্থায়ী করতে। সেই জন্যই কিন্তু বলেন পাস্ট অ্যান্ড ক্লোজ, অন্য কোনো কারণে নাই। ওনার কথা এই জন্যই হয়, উনি এটা মানে আরাম কেদারায় বসা আছেন উনি রাষ্ট্রের, সেখান থেকে তো এটাই বলবেন, এটাই স্বাভাবিক। আর আমার ভাই আজকে স্বেচ্ছাসেবক দলের নেতা, সে যখন বিদ্যুতের দাবিতে মিছিল করে তাকে গুলি করে হত্যা করা হচ্ছে, তো এটা তো স্বাভাবিক ওনার দ্বারা বলা। জনাব তাজুর রহমান, দেখেন দাদা অনেক প্রসঙ্গ আসছে, অনেক প্রসঙ্গতে দাদার একটা উত্তর না দিলে না হয়। দাদা বলেছেন ওইটা কেয়ারটেকার ছিল না, অস্থায়ী সরকার ছিল। তখন কি সংবিধানে অস্থায়ী সরকারের কোনো ফর্মুলা ছিল? না, তখন তো কোনো ফর্মুলাই ছিল না, কেয়ারটেকারের ফর্মুলা ছিল না, অস্থায়ী ফর্মুলা ছিল না। হিয়ার ইউ গো, আপনি আমারে প্লিজ অ্যালাউ মি টু ফিনিশ, ইন্টারাপ্ট হয়ে গেলে লাইন ছেড়ে যায়। তখন এটা করা হয়েছিল কিসের জন্য? আপনারা বলেছিলেন ন্যাশনাল কনসেনসাস, জাতীয় পার্টি একটা স্টেক ছিল, গভর্নমেন্টে ছিল, জাতীয় পার্টি সেটা মেনে নিয়েছে। মওদুদ সাহেব ভাইস প্রেসিডেন্ট ছিলেন, রিজাইন করলেন, সেখানে কিন্তু শপথ বাক্য হুসাইন মোহাম্মদ এরশাদ জাস্টিস শাহাবুদ্দিনকে শপথ বাক্য পাঠ করালেন। সেই জাস্টিস শাহাবুদ্দিন হুসাইন মোহাম্মদ এরশাদ ছাড়লেন, সে জায়গায় ক্ষমতাটা নিলেন। এইটা ইন্টারিম একটা প্রসেস ছিল। সেই ইন্টারিম প্রসেসটারে পরবর্তীতে আপনারা কেয়ারটেকার গভর্নমেন্টে নিলেন। সেই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আন্দোলন আওয়ামী লীগের সাথে যুগপৎ আমরাও করেছি, বিএনপির বিরুদ্ধে। আমরা কিন্তু কেয়ারটেকার কনসেপ্ট চাই নাই, বাট আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম যে না, আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের এই ফরম্যাটে চাই না। বিএনপির নেত্রী বেগম খালেদা যে বলেছেন পাগল এবং শিশু ছাড়া কেয়ারটেকার গভর্নমেন্টের কেউ নাই। আওয়ামী লীগ এসে সেটা পার্লামেন্টের আদালতের মাধ্যমে হোক কি কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাবলিশ করে দিল। দুইটা অবজারভেশন ছিল, আরও 2 টার্ম করা সম্ভব হতো, সেটা সংসদে মেজরিটি তারা বলেছে না, পারেনি, করা হয়নি। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে নেওয়া হলো, আমরা কেয়ারটেকার পক্ষেও না। আমাদের এখন সুষ্ঠু নির্বাচনের জন্য রাস্তাটা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি রাস্তা? কি রাস্তা এবং কি ফর্মুলা? এক ফর্মুলা আওয়ামী লীগ দিচ্ছে,
বিএনপি বলতেছে কেয়ারটেকার ফর্মুলা, জাতীয় পার্টি বলতেছে না আমরা কেয়ারটেকার ফর্মুলা চাই না। কারণটা হলো জাস্টিস শাহাবুদ্দিন আমাদের সাথে যেটা করেছেন, উনি যে একটা কথা বললেন তার সাথে আমি আর 5টা যোগ না করলে হয় না। 3 জোটের রূপরেখায় ছিল কি জানেন? 3টা হবে, জাতীয় পার্টি সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সবাই সমান অধিকার, রেডিও টিভিতে বক্তব্য দিতে পারবে। হুসাইন মোসাদ পারে নাই, ওনাকে জেলে নেওয়া হয়েছিল, এটা আপনি জানেন, জাতি নতুন প্রজন্ম হয়তো জানেই না। সব নেতাকর্মীদের জেলে দেওয়া হয়েছে, মন্ত্রীদের জেলে দেওয়া হয়েছে, আমরা পারি নাই সমানভাবে অংশগ্রহণ করতে। দ্বিতীয়টা ছিল জাতীয় পার্টির নেতাদেরকে আওয়ামী লীগ বিএনপি নিবে না। 1 সপ্তাহ হলো ডেপুটি স্পিকার মারা গেছেন, উনি কোথায় ছিলেন? আল্লাহ ওনাকে ব্যস্ত করুন, জাতীয় পার্টি ছিলেন। ব্যারিস্টার মহদুজ আহমদ আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আইনমন্ত্রী হয়েছেন, হয়েন নাই। মিজান রহমান চৌধুরী আমাদের পার্টির 91-এর অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন, পরে আওয়ামী লীগে যান নাই। তাহলে এই তো বঙ্গ, সবগুলো তো বঙ্গ করেছেন আপনারা। এখন আমরা আওয়ামী লীগ বিএনপি দুদলেই এত বেশি কথা বলার কোনো সুযোগ নাই। আমাদেরকে তো আপনারা বললেন আমরা 32 বছর আগে দেশ সব শেষ করে দিছি। লেটস কাম টু দি পজিশন। আপনারা বিএনপি যখন ছিল আওয়ামী লীগ বলছে এটা স্বৈরাচারী কায়দায় করছে, মাগুরা নির্বাচন করছে, ঢাকা 10-এর নির্বাচন করছে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মুলা ক্যান্সেল করে দিল। বিএনপি আরেকটা নির্বাচন করে কেয়ারটেকার রিইনস্টেট করলো। ফের না, তোরা তো আন্দোলন করলো কেয়ারটেকার আনার জন্য, আওয়ামী লীগ এসে কেন সেই কেয়ারটেকারটা আবার বাতিল করলো, অ্যাবলিশ কেন করলো? এখন যখন অ্যাবলিশ করলো বিএনপি বলছে না আমরা কেয়ারটেকার চাই। বিএনপি যখন র্যাব ক্রিয়েট করলো, আওয়ামী লীগ তখন বললো ইট ইজ এ কিলিং মেশিন। এখন র্যাবের স্যাংশন দিয়ে বিএনপি ক্লাব দেয়, হাততালি দেয়, আওয়ামী লীগ তখন এটাকে জাস্টিফাই করে, কয় না না র্যাবের বিরুদ্ধে, র্যাব একটা সন্ত্রাস দমনের জন্য নাম্বার 1। আমাদের এখন ক্ষমতায় না, আমি একটু শেষে, আমাদের ক্ষমতায় থাকতে এক বক্তব্য, বিরোধী দলের বক্তব্যটা বাদ দিয়ে একটা জায়গায় নির্বাচনের জন্য আসতে হবে। বৃহত্তর স্টেক হোল্ডার 3টি, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি, যাদের ভোটে দেশের মার্জিন সবচেয়ে বেশি, আরও যারা আছে, সবাইকে বসে নির্বাচনে কেয়ারটেকার মানে না আওয়ামী লীগ, বিএনপি বলে কেয়ারটেকার, আমরাও বলি না কেয়ারটেকার না। তাহলে একটা ফর্মুলায় আসি, নির্বাচন কমিশনকে গঠনের প্রক্রিয়াটায় আস্থার জায়গায় যদি না নিতে পারি, এদেশের নির্বাচনে যে খেচ্ছাল 5 বছর পর পর, মানি না, মানবো না, বিশ্বাস করি না আওয়ামী লীগের লোকেরা, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি বলে, বিএনপি লোক আমরাও বলি, এই জায়গাটার সমাধানটা যদি আমরা না করতে পারি, কখনো এদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্নের বাইরে থাকবে না, নির্বাচন নিয়ে প্রশ্ন হবেই। জি দাদা, একেবারে শেষ সময় আছি, 30 সেকেন্ড আপনাদের দুজন বলবেন। না, আপনি 30 সেকেন্ড বলেন, তাহলে আমি সেই মতো করেই বলবো। আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি যে বাংলাদেশের রাজনৈতিক সংকট দূর করতে গেলে আপনাকে আলোচনায় আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা সংলাপের কথা বলি, কিন্তু মাঝে মাঝে আমরা প্রলাপও বকে ফেলি। এই প্রলাপ বাদ দিয়ে সংলাপ প্রকৃত অর্থেই করতে হবে। আপনি জানেন যে স্যার নিনিয়ান এসেছিলেন এখানে, মানে স্যার স্টিফেন নিনিয়ান, আমরা তার সম্বন্ধে বলতে পারবো যারা আমরা ওই সময় রাজনীতিতে সক্রিয় ছিলাম। অস্কার ফার্নান্ডেস তার অঙ্ক এসেছিলেন, জিমি কার্টার এসেছিলেন, অনেকে তো এসেছিলেন। কিন্তু এই সংকট সমাধান কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই করেছে যখন অতীতের সংকটগুলো সমাধান হয়েছে। 2014 একটা বড় রকমের টার্নিং পয়েন্ট গিয়েছে, আমি সেই জন্য বারবার উল্লেখ করছি। বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতা ছিলেন, তিনি যেদিন সংসদে ছিলেন, কেননা তিনি মোট 8 থেকে 9 দিন সংসদে গিয়েছিলেন 5 বছরে। ওই দিন সংসদ নেতা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে আসেন আমরা দুইজন মিলে ঠিক করি যে আগামীতে এই সংকটের সমাধানগুলো কি। এখন কি এই সেই যে আপনার যে ব্যাপার, আপনি সেই জায়গার পরিবেশের জায়গাটা, আপনি সেই আস্থার জায়গাটা নষ্ট করে হয়েছে। আপনি বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রের মৃত্যুর পর যখন সমবেদনা জানাতে বঙ্গবন্ধু কন্যা যখন তার বাড়িতে গিয়েছিলেন, সেই বাড়ির দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সংকট কিন্তু জায়গা কিন্তু তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে উত্তরণ করতে গেলে এখন বিএনপিকে দায়িত্ব নিতে হবে। আর বিএনপি যদি মনে করে সংকট আরো ঘনীভূত করে সমাধান করবে, সেটা বাংলাদেশে আর সম্ভব না। বাংলাদেশের সময় বদলে গেছে। জি, সংকট সমাধানে বিএনপি কি ভূমিকা রাখতে হবে? হ্যাঁ, অফকোর্স আমরা ভূমিকা রাখছি রাজপথে, এবং আমরা ভূমিকার মাধ্যমে সংকট সমাধান হবে। হ্যাঁ, আপনি আলোচনার কথা বলছেন, অফকোর্স আলোচনা আমরা চাই। যে কোনো পলিটিক্যাল সলিউশন আলোচনার মাধ্যমে হতে হবে, সেটা হতে পারে রাজনৈতিক দলের মাধ্যমে। আমরা তখনই আলোচনা করব, আলোচনা বসবো। বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন উনি প্রধানমন্ত্রী থাকবেন না, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে আলোচনায় আসতে পারেন।
ওনাকে পদত্যাগ করতে হবে না, কিন্তু তাহলে তো আপনারা শর্ত আগেই দিয়ে দিলেন। এটা তো শর্ত কিছু না, আলোচনার ফসল নিয়ে আলোচনার ফসল 2018 তো দেখেননি। না, আলোচনা আগে শুরু করতে হবে, তারপরে আপনার শর্ত। তো আমরা তো টেস্টেড 2018 আগে ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনা কি কি হয়েছিল, তারপর 2018 কিন্তু আলোচনার ফসল। অর্থাৎ আপনি কোন রকম ছলচাতুরির আশ্রয় নিয়ে আলোচনার টেবিলে নিয়ে ভোটের আগের দিন রাত্রে আপনারা ভোট করে নেবেন, যে এই কারণে তো আস্থার সংকট হয়েছে। এবং সেই আস্থার সংকটের সমাধান একটা অবৈধ পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে, নির্দলীয় একটা সরকার কায়েম করতে হবে। তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সমস্ত রাজনৈতিক সংগঠন একসাথে আলোচনা করতে হবে। আগেই দাবিগুলো আপনি এটা তো দাবি না, আমার শেষ করতে হবে। আমি শেষ করি। এটা কিন্তু দাবি না, এটা আমাদের পার্টির দাবি না, এটা সারা দেশের আবাল বৃদ্ধ বনিতার দাবি। কারণ 2018 নির্বাচনে আপনি ভোট দিতে পারেন না, দাদাও ভোট দিতে পারেন না, কেউই আমরা ভোট দিতে পারি না। আমরা ভোট দিতে চাওয়ার জন্য শেখ হাসিনা বিহীন একটা সরকার। আমি আপনাকে খুব খোলামেলা বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এর সমাধানের কথা একটা বলেছিলেন। সেটা হচ্ছে তিনি, আমি বলি, ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কোরআনকোট বলছি। 2018 নির্বাচনে কেন হেরেছেন, কাসার কামাল ভাইকে অনুরোধ করব, তিনি আইনের মানুষ, এজন্য বিএনপি নিজের কাছে নিজে ব্যাখ্যাটা দেন। আমার মনে হয় আজকে আর এই আলোচনার সুযোগ নাই, হাতে আরেকটু সময় থেকে আলোচনা করা যেত। তারপরও ধন্যবাদ জানাই জনাব সুভাষ সিংহ রায়, ধন্যবাদ এটিও তাজ রহমানকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ এবং দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।